আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আমি মোহাম্মদ শাহজালাল মনি। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কি সমস্যার মূল কারণ চিহ্নিত করতে পারছে নাকি শুধু তার লক্ষণ নিয়ে ব্যস্ত। সম্প্রতি সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। এই বক্তব্যের রাজনৈতিক বা অর্থনৈতিক মূল্যায়নে যাওয়ার আগে আমি একটি সাধারণ প্রশ্ন করতে চাই। একজন রোগীর জ্বর হয়েছে, জ্বর কি রোগ? না। আপনারা সবাই বলবেন না, জ্বর রোগ না। জ্বর হলো রোগের একটি লক্ষণ। টাইফয়েডেও জ্বর হয়, ম্যালেরিয়াতেও জ্বর হয়, ডেঙ্গুতেও জ্বর হয়, ক্যান্সার হলেও জ্বর হতে পারে। কিন্তু শুধুমাত্র জ্বর দেখে কোনো ডাক্তার রোগ নির্ণয় করেন না। তিনি খুঁজে বের করার চেষ্টা করেন জ্বরের কারণ কি। আর যদি দেখা যায় চিকিৎসার পরও জ্বর কমছে না, তাহলে সাধারণত দুইটি সম্ভাবনা থাকে। প্রথমত, রোগটি সঠিকভাবে ধরা পড়েনি। দ্বিতীয়ত, রোগ ধরা পড়লেও সঠিক চিকিৎসা হচ্ছে না। এখন আসুন রাষ্ট্রের দিকে তাকাই। প্রতিদিন সংবাদ মাধ্যমে আমরা কি দেখি? খুন, শিশু ধর্ষণ, শিশু বলৎকার, ধর্ষণ, শিশু নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সামাজিক অবক্ষয়, প্রশাসনিক অদক্ষতা। প্রশ্ন হচ্ছে, এগুলি কি মূল রোগ, নাকি শুধু এগুলি জ্বরের মতো একটি গভীর সমস্যার লক্ষণ? যদি এগুলো লক্ষণ হয়, তাহলে রোগটা কোথায়? আমার পর্যবেক্ষণ বলে সমস্যার মূল তিনটি স্তরে। প্রথমত, জবাবদিহিতার অভাব। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের দুর্বলতা। তৃতীয়ত, নীতি ও বাস্তবতার মধ্যে বিচ্ছিন্নতা। যে রাষ্ট্রে আইন সবার জন্য সমানভাবে কার্যকর হয় না, সেখানে অপরাধ কমবে না। যে রাষ্ট্রে রাজনৈতিক পরিচয় অনেক ক্ষেত্রে যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়ন পায়, সেখানে প্রতিষ্ঠান শক্তিশালী হবে না। আর যে রাষ্ট্র সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা নয়, বরং রাজনৈতিক সুবিধা বেশি গুরুত্ব দেয়, সেখানে সংকট দীর্ঘস্থায়ী হবে। বন্ধুরা, বিশ্ব ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। 70-এর দশকে দক্ষিণ কোরিয়া ছিল বাংলাদেশের চেয়েও দরিদ্র দেশগুলোর একটি। আজ তারা বিশ্বের অন্যতম উন্নত শক্তিশালী রাষ্ট্র। কিভাবে? তারা প্রথমে প্রতিষ্ঠান গড়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে, রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি করেছে। অন্যদিকে বহু সম্পদ সমৃদ্ধ দেশও ব্যর্থ হয়েছে শুধুমাত্র দুর্বল প্রতিষ্ঠান ও দুর্নীতির কারণে। পাকিস্তানের দিকে তাকান। আমাদের স্বাধীনতার সময় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে ভালো ছিল। তাদের দেশের দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা, সামরিক বাহিনীর হস্তক্ষেপ সবকিছু মিলিয়ে আজকে তাদের অবস্থা বাংলাদেশের চেয়ে অত্যন্ত নিচে। অর্থাৎ সম্পদ নয়, প্রতিষ্ঠানেই শেষ পর্যন্ত রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি। এখন আসি আন্তর্জাতিক প্রসঙ্গে। বাংলাদেশ বর্তমানে এমন এক সময় পার করছে যখন বিশ্ব ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, রাশিয়া, ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য সবাই নিজেদের স্বার্থ রক্ষায় নতুন কৌশল গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে একটি ছোট বা মাঝারি শক্তির দেশ, মাফ করবেন, ছোট বা মাঝারি শক্তির দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত ভারসাম্য। কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই। স্থায়ী থাকে শুধু স্বার্থ, দেশের স্বার্থ।
যা দেশপ্রেম থেকে আসে। বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেকোনো বাণিজ্যিক বা কূটনৈতিক চুক্তির মূল্যায়ন হওয়া উচিত একটি প্রশ্নের ভিত্তিতে: এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত স্বাধীনতাকে শক্তিশালী করছে নাকি নির্ভরশীলতা বাড়াচ্ছে। আর এই প্রশ্নের উত্তর আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে খুঁজতে হবে। সম্প্রতি দিল্লির বিমানবন্দরে বাংলাদেশের একজন উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা হচ্ছে। আমি ঘটনাটির কূটনৈতিক দিক নিয়ে বিতর্কে যেতে চাই না, কিন্তু একটি মৌলিক প্রশ্ন তুলতে চাই। রাষ্ট্রের গোয়েন্দা, কূটনীতি, প্রশাসনিক যন্ত্রের কাজ কি? তাদের কাজ হচ্ছে ঝুঁকি আগে থেকেই চিহ্নিত করা, সম্ভাব্য সমস্যাকে আগে থেকে মোকাবিলা করা, সংকট তৈরি হওয়ার পর ব্যাখ্যা দেওয়া নয়। যদি কোনো ঝুঁকি আগে থেকেই জানা থাকে তাহলে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর যদি জানা না থাকে তাহলে কেন জানা ছিল না সেটিও আরেকটি প্রশ্ন। কারণ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কার্যকারিতা পরিমাপ করা হয় সংকট মোকাবেলার সক্ষমতা দিয়ে, সংকটের পরে বক্তৃতা দিয়ে নয়। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতির আরেকটি বড় সমস্যা হলো ব্যক্তিকেন্দ্রিক চিন্তা। আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করি, কিন্তু প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করি না। আমরা নেতা পরিবর্তনের কথা বলি, কিন্তু ব্যবস্থা পরিবর্তনের কথা বলি না। ফলাফল কি? একটি দল যায়, আরেকটি দল আসে, কিন্তু সাধারণ মানুষের সমস্যার বড় অংশ একই রয়ে যায়, বরং বৃদ্ধি পায় এবং পাচ্ছে আমরা দেখছি। কেন? কারণ গাছের পাতা বদলায়, শিকড় নয়। আজ বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা কি রাষ্ট্রকে ব্যক্তি নির্ভর রাখবো নাকি প্রতিষ্ঠান নির্ভর করব? আমরা কি প্রতিটি সংকটের জন্য নতুন মুখ খুঁজবো নাকি এমন প্রতিষ্ঠান গড়ব যেখানে ব্যক্তি নয়, নিয়ম কাজ করবে? আমার কাছে মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই নির্ভর করছে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করছে শক্তিশালী নেতা একটি রাষ্ট্রকে কিছু সময়ের জন্য স্বস্তি দিতে পারে, এগিয়ে নিতে পারে, কিন্তু শক্তিশালী প্রতিষ্ঠান একটি রাষ্ট্রকে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আজকের মূল প্রশ্ন হলো, রাষ্ট্র কি রোগ ধরতে পারছে নাকি শুধু জ্বর মাপছে? যদি আমরা রোগের কারণ চিহ্ন করতে না পারি তাহলে জ্বর কমানোর ঔষধ হয়তো কিছুটা স্বস্তি দিবে, কিন্তু রোগ থেকে যাবে এবং পরবর্তীতে এমন আকার ধারণ করবে যখন চিকিৎসার বাইরে চলে যাবে। এবং আমরা সেটা দেখছি, ক্রমবর্ধমান হারে সেই রোগ বৃদ্ধি পাচ্ছে, আর সেই রোগেই বারবার নতুন সংকট তৈরি করছে, নতুন সমস্যা, নতুন হতাশার জন্ম দিচ্ছে। আমি শাহজালাল মনি, আপনারা দেখছেন ফোর্থ ডাইমেনশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে।